আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজ থেকে নিয়ে আসলাম উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের ত্রিকোণমিতির লেকচারগুলো। আজকে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়েও দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের যে টপিকগুলো আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসেও অধ্যায় 7-এর যে টপিকগুলো আমরা আলোচনা করব সেখানে আসলে তোমরা বুঝতে পারবে যে ত্রিকোণমিতি থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো এসে থাকে এবং তার মধ্যে কোনগুলো আবার অনেক বেশি বেশি আসে। তবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বুয়েট 21 ব্যাচের একজন ছাত্র। বর্তমানে সেখানেই তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলি। এই সম্পূর্ণ লেকচারগুলো জুড়ে আমরা যে সকল টপিক নিয়ে আলোচনা করব সেগুলো সবই এখানে উল্লেখ করা হয়েছে। তবে আমরা কিছু বিশেষ টপিকের দিকে একটু লক্ষ্য করব। দেখো, আমাদের এখানে সংযুক্ত কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশির যে মান, এটাকে 3 স্টার দেওয়া হয়েছে, কারণ এটা আসলে অনেকবার এসেছে। একই রকম ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে আমার, যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই সংযুক্ত এবং গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত। মানে আমাদের গুণিতক কোণগুলোর বিভিন্ন ছোটখাটো প্রমাণ থাকে, সেই প্রমাণ সংক্রান্ত যে এমসিকিউ বা রিটেন আছে সেগুলোও কিন্তু আসলে বেশ গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কোণ নির্ণয় এবং ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান, এই দুইটি টপিকও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে আলটিমেটলি 1, 4, 8 আর 9 এই 4টি টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা আজকের ক্লাসে কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করব সেটি একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিকোণমিতিক রাশির মান সংক্রান্ত একটি, এবং আরেকটি হচ্ছে আমার ধারা সংক্রান্ত। তাহলে চলো আমরা প্রথম টাইপটি নিয়ে ম্যাথগুলোকে শুরু করি। আচ্ছা, দেখো এখানে একটি খুবই কমন ম্যাথ দেওয়া হয়েছে। ম্যাথটি কি? ম্যাথটি হচ্ছে 4:30 4:30 PM এর সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। এই ম্যাথটি আমরা সবচেয়ে ছোটবেলায় যখন ত্রিকোণমিতি আমরা মাত্র শিখেছি, মানে এই নবম দশম শ্রেণীতে প্রথম করেছিলাম, বাট তখন আমরা অনেক ঝামেলা করে ম্যাথটি সমাধান করতাম। লক্ষ্য করে দেখো, এখন কিন্তু আমাদের কাছে ম্যাথটি সমাধান করার জন্য একটি খুবই সহজ ফর্মুলাই চলে এসেছে। ফর্মুলাটা কি? মডুলাস অফ 11m - 60h/2। এটাই হচ্ছে কি আমার এদের মধ্যবর্তী কোণ। এম দ্বারা কি বোঝাচ্ছে? এখানে এম দ্বারা বোঝাচ্ছে মিনিটের কাটার, ভ্যালু, মিনিট ভ্যালু। আর এই যে এখানে এইচ আছে, এই এইচ দ্বারা বোঝাচ্ছে আমার আওয়ার ভ্যালু, মানে ঘন্টার কাঁটা ঠিক কোথায় আছে, আওয়ারের ভ্যালু। তাই না? তাহলে চলো আমরা ম্যাথটা এক নিমিষে সমাধান করে ফেলি। তাহলে এখানে আমাদের মধ্যবর্তী কোণ কত আসবে? মধ্যবর্তী কোণ নিশ্চয়ই আসবে যে, দেখো আমাদের 11 ইন্টু মিনিটের কাঁটা কোথায় আছে? মিনিটের কাঁটা আছে 30-তে। তাহলে 11 ইন্টু 30 মাইনাস 60 ইন্টু এইচ। তাহলে 60 ইন্টু, দেখো তো আওয়ারের কাঁটা বা ঘন্টার কাঁটা কোথায় আছে? সেটা আছে 4-এ। তাহলে 60 ইন্টু 4, নিচে ডিভাইডেড বাই কত আসবে? 2 আসবে। ওকে, তাহলে যদি আমরা এটা নিয়ে হিসাব নিকাশ করি, দেখো 11 ইন্টু 30, 3 ইন্টু 11 করলে কত আসবে? 33 আসবে। তাহলে 30 ইন্টু 11 করলে 333 আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে আমার মডুলাস অফ 333। লক্ষ্য করে দেখো সাথে আছে মাইনাস কত, 60 ইন্টু 4, সেটা আসবে হচ্ছে 240 ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি 330 মাইনাস 240, সেটা হচ্ছে আমার 290। শুধুমাত্র 90, তাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? সেটাকে আমরা ডিভাইড করব 2 দিয়ে। তাহলে আমার রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আলটিমেটলি এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথে কি বলা হয়েছে? এই ম্যাথেও আলটিমেটলি আসলে আমরা 9-10-এ যে ফর্মুলা শিখেছি সেটা দিয়ে খুব সহজে সমাধান করা যাবে। দেখো, একটা বৃত্তচাপের কথা বলা হয়েছে, যেই বৃত্তচাপটা আলটিমেটলি কোন বৃত্তে আছে? 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে আছে। ওকে, তারপরে বলা হয়েছে কি? বলা হয়েছে বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। এরপরে বলা হয়েছে কি? বৃত্তটির দৈর্ঘ্য এবং চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য, তার পাশাপাশি জানতে চাওয়া হয়েছে এই বৃত্তকলার ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, তার মানে আমার কাছে নিশ্চয়ই এরকম একটি বৃত্ত আছে, এরকম একটি বৃত্ত আছে, যেই বৃত্তের ভিতরে আমি পাবো
এরকম একটি বৃত্তচাপ, কি পাবো আমি পাবো এরকম একটি বৃত্তচাপ, এবং তার পাশাপাশি যেহেতু বৃত্তচাপ পেয়ে গিয়েছি, এই হচ্ছে আমার সেই বৃত্তচাপ। ধরো এই বৃত্তচাপটা হচ্ছে আমার এল, এবং ভিতরের এরিয়াটা কি হবে আমার বৃত্তকলার ক্ষেত্রফল, এটা হবে কি বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এবার একটু লক্ষ্য করবো আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে। ধরো এটা হচ্ছে আমার আসলে থিটা, থিটার ভ্যালু কত বলা আছে প্রশ্নে, প্রশ্নে বলা আছে থিটা সমান সমান 60 ডিগ্রি, বা আমরা জানি যে সাধারণত আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল এগুলো রেডিয়ান কোণে হিসাব করা হয়, তো এটাকে আমরা রেডিয়ান কোণে কনভার্ট করে ফেললে আসবে পাই/3। বৃত্তচাপের ফর্মুলা কি, এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে এল ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের আর থিটা। তাহলে আর এর ভ্যালু কত 30, আর থিটার ভ্যালু কত পাই/3। তাহলে আলটিমেটলি আনসার আসলো কত 10 পাই। তাহলে আমাদের বৃত্তচাপের ক্ষেত্রফল, বৃত্তচাপের দৈর্ঘ্য কত, চাপের দৈর্ঘ্য হচ্ছে 10 পাই। এবার আমরা এখান থেকে এরিয়াটা বের করতে চাই। ধরো এটা হচ্ছে আমার এরিয়া, বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত আসবে, বৃত্তকলার ক্ষেত্রফল এ ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার পাই আর স্কয়ার ইন্টু কি হবে থিটা/2 পাই। থিটা এর ভ্যালু কত বলা আছে, থিটা এর ভ্যালু বলা আছে পাই/3, পাই/3 নিচে আছে কত 2 পাই। তাহলে আলটিমেটলি কত আসছে আমার, আসছে হচ্ছে এখানে আছে আমার পাই পাই যদি কাটা যায় তাহলে থাকবে হচ্ছে 1/6। তাহলে 900 পাই, মানে আর এর ভ্যালু যে 30 মিটার সেটা আমি বসিয়ে দিয়েছি, তাতে আমি কত আসবে 30 স্কয়ার মানে 900, তাহলে 900 পাই ইন্টু 1/6 থাকছে কত, তাতে থাকছে তাতে 150 পাই। তাহলে আমাদের বৃত্তকলা ক্ষেত্রফল কত বের হলো, বৃত্তকলা ক্ষেত্রফল বের হলো 150 পাই। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথ বলতে আমরা এখন আসলে একটু ম্যাথ সমাধান করার আগে দেখতে চাই যে টাইপ 1 বা সংযুক্ত কোণের সম্বলিত ত্রিকোণমিতিক রাশি এগুলো আসলে আগে কোথায় কোথায় এসেছে সেটা একটু বুঝতে চাই আমরা। লক্ষ্য করে দেখো, এটা থেকে আসলে রিসেন্টলি খুব একটা প্রশ্ন আসে না, তবে এটা থেকে বেশ ভালোই প্রশ্ন আগে আসতো। হ্যাঁ দেখো, রিটেনে কিন্তু মোটেও আসেনি, ঠিক আছে। 3 স্টার দেওয়া কি ঠিক হয়েছে, আসলে আমি বলবো 3 স্টার দেওয়া আসলে ঠিক হয়েছে, কারণ রিসেন্টলি যদিও না আসে, বাট আগে কিন্তু এখান থেকে বেশ প্রশ্ন আসতো, তোমরা দেখতেই বুঝতে পারতেছো অনেক প্রশ্ন আসতো, এই জন্য এটাকে 3 স্টার দেওয়া হয়েছে। যদিও রিসেন্টলি এখান থেকে প্রশ্ন আসছে না, যেহেতু আগে আসতো প্রচন্ড মাত্রায়, এখন যদি নাও আসে আমরা এটা কিন্তু একটু গুরুত্ব দিব, কারণ কখন কোথায় না কোথায় কোন ভার্সিটি এডমিশনের এক্সামে দিয়ে দেয় তার কিন্তু কোনো ঠিক নেই। তাহলে চলো আমরা এবার কিছু ত্রিকোণমিতিক রাশির মান সম্পর্কিত আলোচনা করে ফেলি। তোমরা অলরেডি জানো চতুর্ভাগ নিয়ম। চতুর্ভাগ নিয়ম কি বলে, চতুর্ভাগ নিয়ম বলে যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বা সকল ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন সকল চতুর্ভাগে একরকম থাকে না। ধরো আমাদের যে অ্যাঙ্গেলটি আছে, ধরো সেটা হচ্ছে থিটা 1, যে থিটা 1 কোথায় আছে, প্রথম চতুর্ভাগে আছে। এই থিটা 1 এর জন্য অল কি পাবো আমি, সাইন কস ট্যান কট সেক কোসেক সবার মান আমি কি পাবো, সবার মান আমি পাবো ধনাত্মক। তাহলে এখানে আমি কি লিখবো, অল পজিটিভ। ওকে, ধরো আমাদের কাছে এইবার আরেকটি অ্যাঙ্গেল আছে, ধরো সেই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা 2। চিত্র দেখেই বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটি কোথায় আছে, আসলে এই অ্যাঙ্গেলটি আছে আসলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ, না, সেকেন্ড কোয়াড্রেন্টে সবাই নেগেটিভ, শুধুমাত্র সাইন বাদে। তার মানে কি, শুধুমাত্র সাইন, সাইন এবং সাইনের গুণাত্মক বিপরীত ফাংশন কোসাইন ফাংশন, সরি কোসেক ফাংশন, কোসেক ফাংশন, শুধুমাত্র এরাই কি হবে, এরাই হবে পজিটিভ, অন্য সবাই কি আসবে, অন্য সবাই হবে নেগেটিভ। এটা হচ্ছে আমার সাইন। ওকে, আচ্ছা, তাহলে চলো এবার আমরা অপর একটি অ্যাঙ্গেল দেখি। ধরো এইখানে একটি অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এই অ্যাঙ্গেলটা ধরো আমি, এটা হচ্ছে আমার থিটা 3। চিত্র দেখেই তোমরা বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা আসলে কোন কোয়াড্রেন্টে আছে, এটা আছে আমার থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে তোমরা জানো অলরেডি যে শুধুমাত্র ট্যান আর কট কি, শুধুমাত্র ট্যান আর কট হচ্ছে পজিটিভ। তাহলে শুধু ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই তাহলে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে নিশ্চয়ই নেগেটিভ হবে। ওকে, তাহলে ধরো আমাদের কাছে এখন এই অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে। দেখো এই অ্যাঙ্গেলটা আলটিমেটলি আমি লিখলাম থিটা 4। তাহলে এই থিটা 4 অ্যাঙ্গেলটা আসলে কোথায় আছে, থিটা 4 অ্যাঙ্গেলটা কিন্তু আলটিমেটলি আছে চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে সবাই নেগেটিভ, শুধুমাত্র কজ আর কজের গুণাত্মক বিপরীত ফাংশন সেক বাদে। ওকে, তাহলে কি হবে, এখানে শুধুমাত্র
কস আর সেক এই দুইটা হবে কি, এই দুটি হবে পজিটিভ, বাকি সবাই কি হবে, বাকি সবাই হবে নেগেটিভ। আচ্ছা, এবার আমরা চলো একটু বড় কোণ থেকে কিভাবে ছোট কোণে বা আমাদের বোঝার মতো আমরা যেন সূত্র অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা অ্যাপ্লাই করি, সেরকম কোন কোণে কিভাবে পরিণত করা যায়। ধরো আমাদের কাছে এভাবে আছে যে, ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশন যে কোনো কিছু হতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, সাইন হতে পারে, কট হতে পারে, কোসেক, অন্য তিনটাও হতে পারে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনে ধরো আমার ভ্যালুটা এভাবে বলা আছে যে এটা আসলে ধরো বলা আছে এভাবে, জিনিসটা ফাই, বড় হাতের ফাই, ধরো এভাবে বলা আছে আমার কাছে। হ্যাঁ, এখন এই যে বড় একটা অ্যাঙ্গেল আছে যেটা ধরো 1000 ডিগ্রি হতে পারে, 2000 ডিগ্রি, 4000 ডিগ্রি, 5000 ডিগ্রি, আমাদের সর্বপ্রথম চেষ্টা হবে একে ছোট করে 360 ডিগ্রির নিচে নামিয়ে আনা, 360 ডিগ্রির নিচে নামিয়ে আনা, এবং শেষমেশ চেষ্টা হবে একে 90 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসা বা 180 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসা। তুমি চাইলে শুরু থেকে এই জিনিসটাকে আসলে 90 ডিগ্রি বা π/2 এর গুণিতক আকারেও প্রকাশ করতে পারো। তার মানে এই ফাইকে আমরা প্রকাশ করব এভাবে, পরের লাইনে আমরা এটাকে প্রকাশ করব TF n ইন্টু π/2 প্লাস কত দিলাম হচ্ছে এখন আমি থিটা। ওকে, আচ্ছা, এই n যদি হচ্ছে অড হয়, n যদি হচ্ছে আমাদের অড হয়, তাহলে কি হবে বলতো, পূরক ত্রিকোণমিতিক ফাংশন গুলো হবে। পূরক ত্রিকোণমিতিক ফাংশন মানে কি, পূরক ত্রিকোণমিতিক ফাংশন মানে সাইন হয়ে যাবে কস বা কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট বা কট হয়ে যাবে কি ট্যান, এবং শেষমেশ সেক হয়ে যাবে কোসেক বা কোসেক হয়ে যাবে কি সেক, সেক হয়ে যাবে কোসেক বা কোসেক হয়ে যাবে সেক, তাই না? আর এন যদি ইভেন বা জোড় সংখ্যা হয়, এন যদি ইভেন বা জোড় সংখ্যা হয়, ইভেন হয়, তাহলে কি থাকবে, যা আছে তাই থাকবে, নাথিং, কিছুই করতে হবে না, ডু নাথিং, তাই তো? তাহলে আমরা করব কি, আমাদের কাছে যদি ত্রিকোণমিতির কোনো ফাংশনের ভিতরে বড় কোনো এরকম অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমরা এভাবে n ইন্টু π/2 প্লাস থিটা করে আনবো, যেখানে থিটাটা আলটিমেটলি হবে কি বলতো, থিটাটা আলটিমেটলি হবে লেস দেন 90 ডিগ্রি, থিটা হবে কি লেস দেন 90 ডিগ্রি। কারণ আমরা সাইন 45 ডিগ্রির ভ্যালু জানি, আমরা সাইন 30 ডিগ্রির ভ্যালু জানি, আমরা ট্যান 60 ভ্যালু জানি, এরকম ভ্যালুগুলো কিন্তু আমাদের জানা আছে। বাট সাইন 135 এর ভ্যালু কিন্তু আমরা জানি না, কারণ জানার চেষ্টাও করি না। আমরা চাইলে কি করতে পারি, সাইন 135 কে এই ফর্মুলায় ভেঙে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এইভাবে যে আমি ভেঙে আনলাম, সাইন কজে রূপান্তরিত হচ্ছে না ট্যান কটে আনছে, নাকি যা যেভাবে থাকার কথা সেভাবেই আছে, সেটা তো আমরা বুঝতে পারতেছি এন এর উপর ভিত্তি করে। কিন্তু যেই কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আছে, সেই কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটার ভ্যালু কি হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা কিন্তু এই যে পাশে যে চিত্রটি আঁকা আছে সেটার কথা মনে রেখে বুঝতে পারবো। এখানে আরো একটি বিষয় আমরা খেয়াল করব, যেটা আমরা অলরেডি জানি, তারপরে আমি বলে দিচ্ছি, তোমাদের একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে কি বলতো, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কত হবে, মাইনাস সাইন থিটা, তাই না? শুধু কি সাইনের জন্য এটা প্রযোজ্য না, ট্যান কট কোসেক এই তিনটার জন্য কি প্রযোজ্য, ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কট থিটা, একই রকম ভাবে কোসেক মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা। একমাত্র কস মাইনাস থিটা এবং সেক মাইনাস থিটার কি হয়ে যায়, কস থিটা সেক থিটা এভাবেই থেকে যায়, তাদের আগে কিন্তু মাইনাস বসে না। মানে এভাবে যদি আমি বলতে চাই, তাহলে আমি এটাকে আসলে এভাবে বলতে পছন্দ করি যে কজ আর সেক তাদের ভিতরে থাকা মাইনাসকে খেয়ে ফেলতে পারে। তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে কস মাইনাস থিটা ইকুয়ালস টু লিখবো কি আমরা কস থিটা, একই রকম ভাবে সেক মাইনাস থিটা, এটা হচ্ছে হবে আমার সেক, সেক মাইনাস থিটা ইকুয়ালস টু হবে সেক থিটা। আচ্ছা, এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো, তাহলেই আসলে আজকের টপিকের ম্যাক্সিমাম প্রশ্ন তুমি সহজেই সমাধান করে ফেলেছো অলরেডি। চলো আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে সাইন 240 ডিগ্রির কথা। কি বলা হয়েছে, সাইন 240 ডিগ্রি। দেখো সাইন 240 ডিগ্রিকে আমরা চাইলে কি লিখতে পারি, সাইন 240 ডিগ্রি আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, 180 প্লাস 60 মানে আমি যদি হচ্ছে এখানে ছোট্ট করে একটু চিত্রটা এঁকে ফেলি, তাহলে আমার অ্যাঙ্গেলটা কোথায় আছে বলতো, অ্যাঙ্গেলটা কিন্তু তৃতীয় কোয়াড্রেন্টে আছে, অ্যাঙ্গেলটা এখানে আছে। আর যখন এই অ্যাঙ্গেলটা আমার তৃতীয় কোয়াড্রেন্টে থাকে, তার জন্য সাইনের ভ্যালু কি আসে, নিশ্চয়ই নেগেটিভ আসে। আর দেখো তো 80 ডিগ্রি মানে কি, 2 ইন্টু 90 ডিগ্রি বা 2 ইন্টু π/2,
2 মানে n এর ভ্যালু কত এসেছে, জোর এসেছে, তাহলে সাইন কি কসে হবে না, সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে। তাহলে আমি পাবো কত এখানে, আমি পাবো সাইন 60 ডিগ্রি, কিন্তু তার আগে আমাকে একটি মাইনাস দিয়ে নিতে হবে। সাইন 60 ডিগ্রি, তার আগে একটা মাইনাস হবে। আর সাইন 60 এর ভ্যালু কত, √3/2। তাহলে আনসার হবে কত, মাইনাস √3/2, যেটা হচ্ছে আমার ডি নাম্বার প্রশ্ন। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, ইফ n is an integer, value of sin n pi প্লাস -1 to the power n into pi/4 is, আচ্ছা এটা আসলে একটু ট্রিক করার চেষ্টা করা হয়েছে, বাট তোমরা অলরেডি জানো sin n pi প্লাস -1 to the power n into pi/4 এটা আসলে কিন্তু সাইনের একটি সাইনের জেনারেল সমাধান। যদি আমি বলি তাহলে সাইনের জেনারেল সমাধান মানে তুমি n এর ভ্যালু জোর বিজোর যাই বসাও না কেন, আলটিমেটলি তোমার এটা আসলে কত দিবে, আনসার দিবে হচ্ছে sin pi/4 এর সমান। চলো এটা একটু যাচাই করে দেখি। ধরো আমি প্রথমে ধরো বসাচ্ছি n এর ভ্যালু হচ্ছে আমার জোর, তাহলে আমি কত পাবো, আমি পাবো sin 2m pi প্লাস -1 to the power 2m into pi/4, তাই না? আচ্ছা দেখো 2m pi তার মানে কি 360 ডিগ্রি, m ইন্টু 2 পাই 360 ডিগ্রি ঘুরছে, তাহলে আলটিমেটলি এখানে আসলে সাইন -1 টু দ্য পাওয়ার 2m এর ভ্যালু কত, শুধুমাত্র 1। তাহলে থাকছে কত আলটিমেটলি হিসাব নিকাশ থেকে, সাইন pi/4, যেটা ভ্যালু হচ্ছে কত, 1/√2। একই রকম ভাবে এখানে ধরো আমি ভ্যালু বসালাম n সমান 2m প্লাস 1। ওকে, আচ্ছা তাহলে এবার আমি কত পাবো, এবার আমি পাবো সাইন 2m প্লাস 1 ইন্টু পাই, সাইন 2m প্লাস 1 ইন্টু পাই, এই যে n এর ভ্যালুটাকে আমি বসিয়ে দিয়েছি, n এর ভ্যালুটাকে, প্লাস -1 টু দ্য পাওয়ার 2m প্লাস 1 ইন্টু pi/4 ইন্টু pi/4। ওকে, আচ্ছা তাহলে দেখো তো আমাদের সাইন 2m প্লাস 1 ইন্টু পাই, আচ্ছা 2m পাই এর জন্য রেজাল্ট কত আসে আমরা আগেই দেখেছি, যেহেতু এটা 360 ডিগ্রির গুণিতক বা 2 পাই এর গুণিতক, এর জন্য এটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এখানে আমি লিখতে পারবো সাইন পাই, আচ্ছা আরেকটা জিনিস সাইন পাই, দেখো তো -1 এর পাওয়ার আমি 2m প্লাস 1 বসিয়েছি, 2m প্লাস 1 একটি বিজোড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই এটার ভ্যালু কত, এটার ভ্যালু নিশ্চয়ই -1। তাহলে এখানে আমি কি পাচ্ছি, -π/4। তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াচ্ছে কি, সাইন 3π/4। সাইন 3π/4 সে কোথায় আছে, সে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং তার ভ্যালু কত আসবে আসলে, সাইন π/4 এর সমান। তাহলে সেটা রেজাল্ট কত, 1/√2। তার মানে দেখো তো আমার দুই ক্ষেত্রে রেজাল্টটা কত এসেছে, 1/√2 এসেছে। এখানেও আমি কত পেয়েছি, এই যে দেখো এখানেও আমি কত পেয়েছি, সাইনের ভ্যালু 1/√2 পেয়েছি যখন আমার n এর ভ্যালু ছিল 2m। এখানেও আমি কত পেয়েছি, n এর ভ্যালু যখন আমি হচ্ছে বিজোড় বসিয়েছি 2m প্লাস 1, তার জন্য কিন্তু আমি রেজাল্ট পেয়েছি 1/√2। তার মানে কি আমাদের অ্যাকচুয়াল কোনটা কোনটা ছিল, অ্যাকচুয়াল কোন ছিল আসলে এই জায়গাটুকু, π/4 ছিল কি আমাদের অ্যাকচুয়ালি থিটা। সেখান থেকে যদি আমরা সাইন থিটার ভ্যালু বের করি সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এখানে অপশন কোনটা, অপশন হচ্ছে আমাদের সি, সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা এই যে আমাদের বিশাল বড় একটি কোণ চলে এসেছে, চলো এটাকে আমরা সমাধান করা শুরু করি। কি বলা হয়েছে, 2040 ডিগ্রি। এটাকে চাইলে আমি, আচ্ছা সরি, এটাকে চাইলে আমি লিখতে পারি কি, এটাকে চাইলে আমি লিখতে পারি 1800 বা 1800 প্লাস 240 ডিগ্রি। 1800 কিভাবে লিখলাম, কারণ 1800 কে আমি চাইলে 360 এর গুণিতক আকারে লিখতে পারি। সেটা কত, সেটা হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 5 প্লাস 240 ডিগ্রি। অতএব সাইন সাইন কত আসলো আমার এখানে, 240 ডিগ্রি, 2040 ডিগ্রি ইকুয়ালস টু কত লিখবো আমি, আমি লিখবো সাইন 5 ইন্টু 360, 5 ইন্টু 360 প্লাস 240 ডিগ্রি। 5 ইন্টু 360 আমরা যে কোনো অ্যাঙ্গেলের ভিতরে 360 থাকা গুণিতককে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে পারি। তাহলে কত লেখা যাবে এখানে, এখানে লেখা যাবে সাইন 240। আচ্ছা 240 কে আমি একই সাথে আরেকটু ভেঙে লিখতে চাই, আমি লিখতে চাই 180 প্লাস 60 ডিগ্রি। আচ্ছা 180 প্লাস 60, সাইন 240 এর ভ্যালু কিন্তু আমরা আসলে একটু আগেই বের করেছিলাম,
দেখো তো sin 240 এর ভ্যালু কত আসে, -√3/2। তাহলে বাকি পার্টটুকু মনে হয় আমাদের না করলেও চলে হিসাবটুকু, কারণ এটা অলরেডি আমরা কিছুক্ষণ আগেই করে ফেলেছি। এটার আনসার তাহলে কত হবে? এটার আনসার হবে -√3/2, মানে এ নাম্বার অপশন। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমাদেরকে বলা হয়েছে sin 150 ডিগ্রির কথা। sin 150 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি sin 180 ডিগ্রি -30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি থাকে? পজিটিভ থাকে। আর যেহেতু আমি 180 মাইনাস নিয়েছি, তাহলে কি সাইন কজ হবে না সাইনই থাকবে? সাইন কিন্তু সাইনই থেকে যাবে। তাহলে আমাদের কি আসবে? এটা আসবে সাইন 30 ডিগ্রি। আর যেটার ভ্যালু কত? যেটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমাদের আনসার হচ্ছে এ নাম্বার অপশন। চলো আমরা পরবর্তী ম্যাথে চলেছি। সেক -405 ডিগ্রি। আমরা কি বলেছি? সেক আর কজ এরা ভিতরে থেকে মাইনাসকে খেয়ে ফেলতে পারে। তাহলে সেক -400 ডিগ্রি যেই কথা, নিশ্চয়ই sec 405 ডিগ্রি একই কথা, তাই না? আচ্ছা, sec 405 ডিগ্রি এটাকে আমি চাইলে লিখতে পারি sec 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আর 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা লেখা যায় কথা, 45 ডিগ্রি লেখা একই কথা। তাহলে sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি মানে 1/cos 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রি যেহেতু 1/√2, তাহলে 1/1/√2 হয়ে কত হবে? 1/1/√2 হয়ে হবে শুধুমাত্র √2। তাহলে এটার আনসার হবে কত? শুধুমাত্র √2, যেটা আমাদের সি নাম্বার অপশন। তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের সি। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। cot -1395, ওমা বিশাল বড় একটি কোণ দেওয়া আছে এখানে, বিশাল বড় একটি কোণ। এটাকে আমাদের ভাঙতে হবে। এবং দেখো আগের কোণগুলো দেখে আসলে খুব সহজে বুঝা যেত যে আসলে কত দিয়ে ভাঙলে সুবিধা হয়। হ্যাঁ, আমি খুব সহজে বুঝতে পেরেছিলাম কিন্তু যে কত যোগ বিয়োগ করলে সুবিধা হবে বা 360 এর কত গুণিত করলে কাছাকাছি হবে। এটা একটু জটিল আকারই আছে। তারপরেও চলো এটাকে নিয়ে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, দেখো এটা কত আছে, এটা আমি লিখেই ফেলি যে যেহেতু কট মাইনাসকে খেতে পারে না, এটা আসলে কত? এটা আসলে মাইনাস কট 1395 ডিগ্রি, এই তো। আচ্ছা, এবার 1395 সেটাকে নিয়ে যদি আমি এই পাশে একটু ছোট্ট করে হিসাব করি, আমরা একটু দেখি তো। 1395 এটার সবচেয়ে কাছাকাছি 360 এর গুণিতক কি আছে? 360 কে যদি হচ্ছে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 720 আসে। সেটা কি 1395 এর খুব কাছাকাছি? না। তাহলে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত আসে? তাহলে হচ্ছে আমার আসে 1080। এই তো পেয়ে গিয়েছি। তাহলে আমাদের 1395 এর সবচেয়ে কাছাকাছি 360 এর গুণিতক কি? 3। তাহলে চলো এটাকে আমরা আমাদের 360 এর একটি গুণিতক আকারে প্রকাশ করে ফেলি, যেহেতু আমরা এটা সমাধান করে ফেলেছি। দেখো তোমরাও কিন্তু এইভাবে চাইলে খুব ধীরে ধীরে, ধীরে ধীরে না কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েছে, একটু বুদ্ধিমত্তা খাটিয়ে যদি তোমরা হিসাবগুলো করো, তোমরাও কিন্তু ক্যালকুলেটর ছাড়া এত বড় বড় হিসাব নিমিশেই করে ফেলতে পারো। এর জন্য দরকার কি? এর জন্য দরকার প্র্যাকটিস। ভাইয়া কিন্তু কোনো জাদুকর না, ভাইয়া কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করেনি। ভাইয়া কিন্তু জাস্ট মুখে মুখে হিসাব করে ম্যাথটি সলভ করে ফেলেছেন। চাইলে তোমরাও পারবে। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করে আশা করি তোমরা এগুলোতে দক্ষ হবে। আচ্ছা, তাহলে এখানে আমি কত লিখবো? এখানে আমি লিখবো cot 3 into 360 প্লাস, আচ্ছা ওখানে আমাদের এসেছিল কত? এটা আমার আসে হচ্ছে 1080 সম্ভবত, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমার আসবে 1080। আর এখানে আছে আমাদের 1395। তাহলে হচ্ছে আমার থাকছে কত? 315 ডিগ্রি। 315 ডিগ্রি কিভাবে বুঝলাম? দেখো এমনিতেই 300 থাকে, আমার 1000 এর সাথে 300 যোগ করলে এখানে কত আসবে? 1300 আসবে। আর ওইদিকে আছে আমার 80 আর এখানে আছে 95। এদের অন্তরফল কত? বিয়োগফল কত? 15। তাহলে আলটিমেটলি টোটাল থাকবে কত? 315 ডিগ্রি বা 315 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমি লিখতে পারি কি? মাইনাস কট 315 ডিগ্রি। তবে 315 কে আমি আরেকটু সহজে লিখতে চাই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমি লিখতে চাই আবারও 360 মাইনাস 45 ডিগ্রি হিসাবে। 360 মাইনাস 45 ডিগ্রি হিসাবে। আচ্ছা, তাহলে এবার বলো তো এই অ্যাঙ্গেলটা আসলে কোন চতুর্ভাগে আছে? চলো আমরা চিত্র এঁকে ফেলি। চিত্র যদি আমি এঁকেই ফেলি তাহলে দেখতে পাবে এই অ্যাঙ্গেলটা আসলে এখানে আছে, কারণ 360 ডিগ্রি মাইনাস বলা হয়েছে। আর এই কোয়াড্রেন্টে আমাদের ট্যান বা কটের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? নিশ্চয়ই নেগেটিভ। তাহলে এটা কত হবে? এটা আবার একটা মাইনাস চলে আসবে সামনে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর কট 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। 1/√2। তাহলে আনসার কত হবে? এটার আনসার হবে হচ্ছে 1/√2, যেটা কত নম্বর অপশনে আছে চলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমার অপশনে আছে
এখানে মনে হচ্ছে, ও আচ্ছা, cot 1/√2 তো না, সরি সরি সরি, এটা একটু ভুল হয়ে গিয়েছে, এটা হবে হচ্ছে আমার শুধুমাত্র 1। ওটা হচ্ছে সাইন আর cos 45 ডিগ্রি 1/√2, cot 45 ডিগ্রির ভ্যালু কিন্তু হচ্ছে শুধুমাত্র 1। ভাইয়ের মতো কিন্তু তোমরা আবার ভুল করে ফেলো না, একটু খেয়াল রাখবে, হ্যাঁ। আচ্ছা, চলো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি বলা হয়েছে, cot 765 ডিগ্রির মান কত? তাহলে চলো 765 ডিগ্রিকে আমরা ভেঙে ফেলি। এটাকে ভাঙা আসলে খুবই সহজ, কারণ 765 কে আমি কি লিখতে পারি, আমি চাইলেই লিখতে পারি 720 প্লাস 45 ডিগ্রি, তাই না? তার মানে এখানে আসলে কি আছে, এখানে আসলে আছে cot 2 ইন্টু 360, 2 ইন্টু 360 মানে 720, তার সাথে আছে কত, প্লাস 45 ডিগ্রি। তাহলে আমি কত লিখতে পারবো, সরাসরি লিখে ফেলতে পারবো cot 45 ডিগ্রি। আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র 1। তাহলে এটা উত্তর হবে কত আমাদের, উত্তর হবে হচ্ছে ডি নাম্বার অপশন বা 1। আচ্ছা দেখো, দুইটাই হচ্ছে আমার কটের ছিল, দুইটাই কিন্তু হচ্ছে, এটা একটু হালকা ছোট, এটা বেশ বড় ছিল। দেখা যাচ্ছে এগুলো আসলে খুব আগে আসতো, এখন অতটা বেশি দেওয়া হয় না, বাট তারপরে আমরা এগুলো একটু হাতে কলমে প্র্যাকটিস করবো, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে কোশ্চেনে বলা হয়েছে কি, দেখো এই ধরনের প্রশ্নের সাথে আমরা বেশ অভ্যস্ত, এবং এই ধরনের প্রশ্ন আসলে রিসেন্টলি খুব বেশি আসে। দেখো এটা কিন্তু 19-20-এ চলে এসেছে, হ্যাঁ, আমাদের বোর্ড এক্সামেও সাধারণত এমন প্রশ্নই থাকে। তাহলে চলো এটাকে আমরা একটু সমাধান করি। কিভাবে সমাধান করব, চিত্র এঁকে সমাধান করব। সাইন এ ইকুয়ালস টু 1/2 এর জন্য আমি একটি চিত্র আঁকলাম এই পাশে, সাইন এ। তাহলে এইটা যদি আমার এ অ্যাঙ্গেল হয় 1/2, তার মানে কি এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে 1 এবং অতিভুজের ভ্যালু হচ্ছে 2। তাহলে তৃতীয় বাহুটা কত আসবে, তৃতীয় বাহুটা আসবে √2² -1 বা √4 - 1। তাতে আমি কত পাবো, তাতে আমি পাবো √3। ওকে, তাহলে চলো আমি এবার cos b সমান 1/√3 এর জন্য এরকম একটি চিত্র এঁকে ফেলি। cos b সমান 1/√3। তাহলে এটা যদি আমার বি অ্যাঙ্গেলটি হয়, দেখো cos b সমান 1/√3, তাহলে সন্নিহিত বাহুর পরিমাণ কত, সন্নিহিত বাহুর পরিমাণ হচ্ছে 1, এবং অতিভুজের পরিমাণ কত, অতিভুজের পরিমাণ হচ্ছে কিন্তু √3। তাহলে এটা কত হবে, এটা হবে √3। তাহলে আলটিমেটলি আমার অপর বাহুটা কত হবে, অপর বাহুটা হবে √3² -1, তাতে আসবে কত, √3 - 1 বা √2। তাহলে এটা হবে কত, √2। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলা হয়েছে কি, কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে tan a ইন্টু tan b এর ভ্যালু কত। দেখো তো tan a এর ভ্যালু কত আসবে, tan a এর ভ্যালু যদি এখান থেকে আমরা বের করি সেটা আসে কত, এখান থেকে যদি আমরা বের করি তাহলে tan a হচ্ছে আসবে, tan a হচ্ছে আসবে 1/√3। ওকে, একই রকম ভাবে tan b এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে সেটা আসবে, tan b এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে আমার শুধুমাত্র √2। ওকে, তাহলে আমাদের tan a ইন্টু tan b এটার আনসার কত আসবে, এটার আনসার আসবে হচ্ছে আমার √2 ইন্টু 1/√3, তাতে থাকছে হচ্ছে অপশন সি নাম্বার বা √2/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে বলা হয়েছে tan θ প্লাস sec θ ইকুয়ালস টু x। লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে, tan θ প্লাস sec θ ইকুয়ালস টু x হলে কোসেক থিটার মান কত। দেখো এই ম্যাথটা সাধারণত আমার, এই ধরনের ম্যাথ আসলে রিটেন ম্যাথ, এটা সাধারণত আমাদের এমসিকিউতে আসে না, বাট তারপরেও ঢাকা ভার্সিটিতে কিন্তু এখন আমাদের রিটেন প্রশ্ন আসা শুরু করেছে বিগত কয়েক বছর ধরে। তাই এরকম ধরনের ভার্সিটি এক্সামিনেশন যেখানে হচ্ছে তোমার রিটেন দিতে হচ্ছে, সেখানে কিন্তু এরকম ছোট ছোট ম্যাথ আসতেই পারে। এটা যদিও এমসিকিউ হিসেবে আসে, এটা কিন্তু একটি রিটেনের ম্যাথ, খুবই ছোট্ট এবং সহজ একটি ম্যাথ। তাহলে চলো এটা আমরা সলভ করা শুরু করে ফেলি। আচ্ছা, এখান থেকে আমাদের বের করতে হয়েছে কার ভ্যালু, কোসেক থিটার ভ্যালু। আমরা সামনে আগালেই আসলে কোসেক থিটার ভ্যালু অটোমেটিক চলে আসবে। তাহলে কি লেখা আছে আমাদের এখানে, লেখা আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু এক্স। আমরা বোথ সাইডে এই এক্স কে বা tan থিটা প্লাস sec থিটাকে বর্গ করে ফেলবো। তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে x² ইকুয়ালস টু tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এই তো, আচ্ছা এবার দেখো তো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার করলে কত আসে, আসছে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা ইন্টু sec থিটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমার আসবে, আমি এটাকে আরেকটু স্পষ্ট করে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, প্লাস 2 tan থিটা ইন্টু sec থিটা। ওকে, আচ্ছা এবার আমরা একটা কাজ করব, আমরা বোথ সাইডে যোজন বিয়োজন করে ফেলবো, বোথ সাইডে যোজন বিয়োজন করে ফেলি। তাহলে এখানে হবে x² প্লাস 1 বাই x² মাইনাস 1, আর এপাশে কি হবে, এপাশেও একই রকম হবে
এখানে হবে কি, এখানে হবে tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা ইনটু sec থিটা, যেটা আমরা পূর্ণবর্গ করে তাকে বর্গ করে আমরা পেয়েছিলাম, প্লাস 2 tan থিটা ইনটু sec থিটা, তার সাথে যোগ হবে কত 1, কারণ এই পুরো জিনিসটার নিচে কত ছিল, এই পুরো জিনিসটার নিচে কত ছিল, এই পুরো জিনিসটার নিচে ছিল কিন্তু 1। নিচে কত হবে তাহলে, নিচে হবে tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা ইনটু sec থিটা, tan থিটা ইনটু sec থিটা, সাথে হবে একটি -1। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমরা আরেকটা জিনিস খেয়াল করব। দেখো এখানে আছে কি আমাদের কাছে tan স্কয়ার থিটা, এখানে তার সাথে আছে কি 1 যোগ tan স্কয়ার থিটা প্লাস 1 সমান কত লেখা যায়, লেখা যায় কিন্তু sec স্কয়ার থিটা। তাহলে এখানে আমি লিখে ফেলতে পারি এটা আলটিমেটলি কত, এটা আলটিমেটলি sec স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা, আর হচ্ছে সাথে কত থাকবে sec থিটা। এটাতে কোনো পরিবর্তন আসবে না, এই অংশতে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, কিন্তু sec স্কয়ার থিটা তো আগেও একটা ছিল, তাহলে এটা আসলে কয়টা sec স্কয়ার থিটা হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে 2টা sec স্কয়ার থিটা। এবার আমরা নিচে খেয়াল করব, নিচে খেয়াল করে দেখো তো, এখানে আছে আমার কাছে একটি -1, এখানে আছে আমার কাছে sec স্কয়ার থিটা। এবার বলো তো sec স্কয়ার থিটা -1 করলে কত আসে, নিশ্চয়ই tan স্কয়ার থিটা আসে, কিন্তু tan স্কয়ার থিটার নিচে 2টা আসে, তাহলে আমার কি লিখতে হবে, আমার লিখতে হবে 2 tan স্কয়ার থিটা, তার সাথে যোগ হবে কত, তার সাথে যোগ হবে 2 tan থিটা ইনটু sec থিটা, এটাতেও কোনো পরিবর্তন আসবে না। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে আসলে একটা জিনিস আমরা কাটাকাটি করতে পারছি, সেটা কি, দেখো আমি যদি পরের লাইনে যাই তাহলে আমি লিখতে পারবো, আচ্ছা এখানে বেশি ভিড় হয়ে যাচ্ছে, চলো আমরা একটি এক্সট্রা পেজ নিয়ে নিই, নতুন পেজে যাচ্ছি আমরা। কোথায় ছিলাম, এই যে আমি একটি 2 কমন নিয়ে ফেললাম, কি ছিল আমাদের এখানে 2 sec স্কয়ার থিটা প্লাস tan থিটা sec থিটা। দেখো আমাদের এখানে একটি 2 sec থিটা আছে, এখানেও কিন্তু একটি 2 sec থিটা আছে, তাহলে আমি এই দুইটি রাশি থেকে 2 sec থিটা কমন নিতে পারি, নিলে কি থাকবে, এখানে থাকবে sec থিটা, এখানে থাকবে কি tan থিটা। তাহলে উপরের রাশিটা আসলে কি লেখা যাবে, উপরের রাশিটাকে লেখা যাবে 2 sec থিটা, এখানে থাকবে sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, একই রকম ভাবে আমি নিচের রাশিটিকেও কাজ করতে পারবো, নিচের রাশিটি নিয়ে কাজ করলে দেখা যাবে নিচের রাশিতে থাকছে 2 tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা। কিভাবে লিখলাম দেখো, এখানে আমার কাছে কত আছে, এখানে আছে আমার কাছে 2টা tan থিটা, এখানে আছে 2টা tan থিটা, তাহলে 2 tan থিটা কমন নেওয়া যায়, নিলে এখানে থাকবে tan থিটা, এখানে থাকবে কি sec থিটা, মানে sec থিটা প্লাস tan থিটা, কথা একই। তাহলে আলটিমেটলি আমি এই দুইটা জিনিসকে কি করতে পারি, কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে আমার কাছে থাকবে কত, আমার কাছে থাকবে sec থিটাকে আমি 1/cos থিটা লিখতেই পারি, একই রকম ভাবে আমি sin থিটা বাই cos থিটা লিখতে পারি কাকে, tan থিটাকে, তাই না? আচ্ছা দেখো, উপরে নিচে উভয় জায়গায় কিন্তু আমি 1/cos থিটা 1/cos থিটা কেটে ফেলতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকছে কত, আমাদের কাছে কিন্তু থাকছে 1/sin থিটা এন্ড হুইচ ইজ এক্স্যাক্টলি cosec থিটা। তাহলে আমরা কিন্তু এটা সমাধান করে ফেললাম। তাহলে কোসেক থিটার ভ্যালু বের করতে বলা হয়েছিল, আর কোসেক থিটার ভ্যালু আসলে কত আসলো, তাহলে কোসেক থিটার ভ্যালু আসলো আসলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার -1। তাহলে কোসেক থিটার ভ্যালু কত, কোসেক থিটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু বাই এক্স স্কোয়ার -1, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু কোসেক থিটা। আর আমাদের কিন্তু প্রশ্নে আসলে এই ভ্যালুটাই জানতে চাওয়া হয়েছিল যে কোসেক থিটার ভ্যালু কত আসবে। তাহলে এটা কত আসবে, এটা হবে হচ্ছে আমার এ নাম্বার অপশন, এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার -1। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি tan থিটা সমান 3/4 এবং cos থিটা হচ্ছে ঋণাত্মক, মানে tan থিটার ভ্যালু কোথায়, tan থিটার ভ্যালু হচ্ছে পজিটিভ এবং cos থিটার ভ্যালু হচ্ছে কি আসবে, নেগেটিভ আসবে। এটা কখন সম্ভব বলো তো, এটা তখনই সম্ভব যখন অ্যাঙ্গেলটা আমার কোথায় আছে, অ্যাঙ্গেলটা যখন আছে আমার থার্ড কোয়াড্রেন্টে, মানে এই হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, থিটা কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টের জন্য tan থিটা পজিটিভ, cos থিটা নেগেটিভ, sin থিটাও কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে নিশ্চিতভাবে আমরা চলো এখান থেকে যদি ভ্যালু বের করি, tan থিটা বলা আছে কত 3/4, তাহলে আমি যদি হচ্ছে আমাদের ত্রিকোণমিতির
মান বের করার জন্য যে চিত্র আছে, ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটিকে এঁকে ফেলি, তাহলে আসবে কি? আসবে হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত বাহুটা ছিল হচ্ছে 3 আর সন্নিহিত বাহুটা ছিল হচ্ছে 4। তাহলে নিশ্চয়ই এর অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে 5, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি? এখান থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা আসবে হচ্ছে আমার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটার ভ্যালু আসবে হচ্ছে -3/5 এবং কস থিটার ভ্যালু আসবে হচ্ছে -4/5। সাইন থিটার ভ্যালু আসবে -3/5, কস থিটার ভ্যালু আসবে কত? -4/5। আমরা এখানে এটাকে আরেকটু বড় করে লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। কস থিটা আসবে হচ্ছে কত? -4/5 আর সাইন থিটা আসবে কত? -3/5। আচ্ছা, এবার দেখো তো আমাদের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সেক থিটা প্লাস কোসেক থিটা, এটার ভ্যালু কত আসবে? সেক থিটা প্লাস কস থিটা এটার ভ্যালু কত আসবে? আচ্ছা দেখো, আমরা এটা হিসাব করে ফেলি। যদি সাইন থিটা প্লাস কস থিটা, সাথে জানতে চাওয়া হয়েছে কি? সাথে জানতে চাওয়া হয়েছে সেক থিটা প্লাস কস থিটা। সেক থিটা প্লাস কস থিটা। আচ্ছা, তাহলে কত আসবে ভ্যালু? দেখো সাইন থিটা প্লাস কস থিটা কত আসলো? সাইন থিটা প্লাস কস থিটা আসলো -3/5। তার থেকে হচ্ছে কস থিটা আসলো -4/5। এবার সেক থিটা কত আসবে? নিশ্চয়ই -5/4। যেহেতু আমার কস থিটা -4/5, তাহলে সেক থিটা কি হবে? -5/4, জাস্ট উল্টে যাবে। তার সাথে আছে কত? আবার সেই কস থিটাই আছে। কস থিটা কত? -4/5। আচ্ছা, এবার যদি এটাকে হচ্ছে আমরা মুখে মুখে একটু হিসাব করার চেষ্টা করি, তাহলে কত আসবে? দেখবো হচ্ছে এটা হিসাব করে আসলে আমার উপরে আসবে হচ্ছে আমার কত আসবে? 15 আর হচ্ছে আসবে তোমার 20, মানে হচ্ছে -35। উপরে আসবে হচ্ছে -35 আর এখানে নিচে আসবে হচ্ছে আমার 25। আর এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার লব। আর হরে থাকা রাশিটা কি হবে? হরে থাকা রাশিটা হবে হচ্ছে, দেখো এখানে নিচে আছে হচ্ছে আমার 5, এই 5 কে এখানে গুণ করে দিলে আসবে হচ্ছে আমার 25। পাশাপাশি এই 4 আর 4 গুণ করলে আসবে হচ্ছে আমার 16। আর 25 আর 16 যদি আমরা যোগ করি, আমার কাছে থাকবে হচ্ছে 41, নিচে থাকবে হচ্ছে 20। তাহলে এখানে থাকছে কত? এখানে থাকছে আমার, এটাও হচ্ছে আমার নেগেটিভই আসবে, -41/20, তাই না? আচ্ছা, এবার দেখো এটা থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে দেখো আমার এখানে থাকবে, উপরে থাকবে হচ্ছে আমার এখানে 7, নিচে থাকবে হচ্ছে 5। তাহলে এখানে থাকবে কত? 7/5, 7/5 ইন্টু, দেখো -41/20, তাই তো? তাহলে এখানে হচ্ছে আমার কাছে উল্টে যাবে জিনিসটা, উল্টে কত হবে? 20/41, তাই না? তাহলে রেজাল্ট আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? এই 5 আর 20 যদি কাটাকাটি করি, থাকবে হচ্ছে আমার কাছে 4, 4 7 28/41। তাহলে থাকবে কত? এটার আনসার হবে হচ্ছে আমার কাছে 28/41। তাহলে এটার আনসার কত দাঁড়াচ্ছে? আনসার দাঁড়াচ্ছে 28/41। আশা করি তোমরা এটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। এখানে আমরা cos থিটার ভ্যালুটা বের করেছিলাম -4/5। ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা, তাহলে আমরা এখন এটা 28/41 এর ভ্যালু বের করে ফেলেছি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তবে তার আগে আমরা একটু এই টপিকটা নিয়ে কথা বলবো। দেখো, এটা হচ্ছে আমাদের ধারা সংক্রান্ত ম্যাথ। যেমন সাইন স্কোয়ার 3 ডিগ্রি আছে ধরো শুরুরটা, এই ধারার একদম শুরুরটা, এর একদম লাস্টেরটা আছে সাইন স্কোয়ার 87 ডিগ্রি। এই ধরনের বেশ কিছু ধারার ম্যাথ আমাদের বইতে আছে। ম্যাথগুলো সমাধান করাও কিন্তু আসলে অত্যন্ত মজাদার। হ্যাঁ, তোমরা দেখবা যে জিনিসগুলো হচ্ছে একদম সুন্দরভাবে মিলে যাচ্ছে। একটা টার্মের সাথে আরেকটা টার্ম যোগ হয়ে দেখা যাচ্ছে 1 এসে পড়েছে, তাহলে 0 এসে পড়েছে, অথবা কখনো কখনো গুণোত্তর ধারাও থাকতে পারে, সেখানেও দেখা যায় একটা টার্ম আরেকটার সাথে গুণ হয়ে 1 হয়ে গিয়েছে, বা সুন্দর একটি রাশি আসছে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ এগুলো আসলে রিটেনে খুব একটা বেশি আসে না, আমাদের হচ্ছে এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। আগে অনেক আসতো, রিসেন্টলি হচ্ছে এগ্রি গুচ্ছতে, আমাদের হচ্ছে কৃষি গুচ্ছতে এসেছে, সেটা হচ্ছে 19-20 এসেছে। এই জন্য আসলে এটাকে আমার 2 স্টার দেওয়া হয়েছে, যেহেতু রিসেন্টলি এটা একবার চলে এসেছে। তবে এটা বেশ আগে আসতো। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু রিসেন্টলি আরেকবার চলে এসেছে, আমরা এই টাইপটিকেও কিন্তু গুরুত্ব দিব। চলো আমরা ম্যাথে আগাই। দেখো, আমাদের কৃষিগুচ্ছ যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে
প্রশ্নটির দিকে আমরা সবার আগে একটু ভালোভাবে খেয়াল করব। সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস এ। আচ্ছা, একটু দেখো তো এই সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এ একে তুমি চাইলে কি লিখতে পারো? একে কিন্তু তুমি চাইলে লিখতে পারো কজ স্কোয়ার। দেখো সাইন থেকে আমরা জোর করে কজ এনেছি, তাহলে সাইন থিটা সমান সমান যদি জোর করে আমি কজ আনতে চাই, আমার কি লিখতে হবে? থিটা এর জায়গায় পাই বাই 2 মাইনাস থিটা লিখতে হবে। তাহলে এটা কত হবে? এটা হবে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস এ। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? আলটিমেটলি দাঁড়াচ্ছে কজ স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 4 করলে থাকবে কত? পাই বাই 4 পাই বাই 4, আর এখানে মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাবে কি বলতো? এ। তাহলে cos স্কয়ার পাই বাই 4 প্লাস এ, তাই না? তাহলে আমাদের একটা টার্ম আছে sin স্কয়ার পাই বাই 4 প্লাস এ। এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা টার্ম আছে কত? sin স্কয়ার পাই বাই 4 প্লাস এ। আরেকটা টার্ম আছে কত? আরেকটা টার্ম আছে cos স্কয়ার পাই বাই 4 প্লাস এ, তাই তো? তাহলে এই দুইটার যোগফল কত আসবে? এটাই তো আমরা বের করেছি, এটাই আমরা বের করেছি কি cos স্কয়ার পাই বাই 4 প্লাস এ, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আনসার কত আসবে? আনসার আসবে হচ্ছে 1। পরবর্তী ম্যাথগুলো দেখবো আমরা এভাবে আসলে সুন্দরভাবে মিলে যাচ্ছে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদের বলা হয়েছে দেখো সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। একই রকম ভাবে এখানে সর্বশেষ টার্মটা দেখানো হচ্ছে কত? সাইন স্কোয়ার 80 ডিগ্রি। মানে এর আগের টার্মটা কত ছিল? এর আগের টার্মটা ছিল সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস এইটা, তাই তো? তারও আগের টার্মের কথা যদি আমি বলি, তাহলে সেটা কত ছিল? সেটা নিশ্চয়ই ছিল সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এর আগের টার্ম কত ছিল? সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এভাবে 10 করে আগাতে আগাতে সে 80 ডিগ্রিতে থেমেছে, তাই না? আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস আমি খেয়াল করতে বলবো। যেটা খেয়াল করতে বলবো তা হচ্ছে, দেখো তো এই যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি আর এখানে আছে সাইন স্কোয়ার 80 ডিগ্রি। চলো আমরা এই দুইটাকে নিয়ে একটু কাজ করি। এই দুইটাকে নিয়ে আমরা একটু কাজ করতে চাই। কি আছে? সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। আমরা এই সাইনকে, সাইন 80 ডিগ্রির সাইনকে যদি জোর করে কস বানাই, কত করতে হবে? 90 মাইনাস থিটা করতে হবে। তাহলে কত হবে সেটা? সেটা হয়ে যাবে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে আলটিমেটলি থাকছে কি? আলটিমেটলি থাকছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 10 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর এইটা কত বলো? তোমরাই বলো। ভাইয়া ভুলে গিয়েছি, তোমরাই বলো এটার আনসার কত হবে? এটা আনসার তো 1 হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো তো, আমি যদি একই রকম ভাবে এই 20 আর এই 70 কে নিয়ে কাজ করি, সেখানেও কত পাবো বলো তো? সাইন স্কোয়ার 70 মানে 90 মাইনাস 70 যদি কজে কনভার্ট করো, তাহলে আসবে কত? কজ স্কোয়ার 20। মানে এখানেও তুমি পাচ্ছ কত? এখানেও কিন্তু তুমি পাচ্ছ, যদি আমি লিখি এটা, এখানেও কিন্তু তুমি পাচ্ছ সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি। সেটার ভ্যালু আবার কত আসবে? 1 আসবে। তাহলে একদম প্রথম পদ এবং একদম শেষ পদ, এই দুইটার যোগফল 1 আসলো। এরপর ধীরে ধীরে যত মাঝে আসবে যোগফলগুলো কত হতে থাকবে? 1 আসতে থাকবে, তাই না? তাহলে নিশ্চিতভাবে এখানে আমরা জোড়া পাচ্ছি। তাহলে চলো আমরা দেখি এখানে আসলে কয়টা পদ আছে। যে কয়টা পদ আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে ততগুলো জোড়া পেয়ে যাব। ততগুলো জোড়া মানে কি? ততগুলো 1। তাহলে দেখি তো এখানে কয়টা পদ আছে। দেখো আমাদের প্রথম কোণটা কত? 10 ডিগ্রি এবং শেষের কোণটা কত? 80 ডিগ্রি। চলো আমরা এর পদ সংখ্যা বের করে ফেলি। 80 এন এর ভ্যালু বা পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে 80 মাইনাস 10 বাই হচ্ছে কত? দেখো কত ঘর করে সে হচ্ছে বাড়ছে, পরিবর্তন কত করে হচ্ছে? 10 ডিগ্রি করে হচ্ছে। তাহলে বাই 10 তার সাথে যোগ হবে 1। তাহলে ভ্যালু আসলো কত? এখানে আমার হচ্ছে আসবে 7, তার সাথে আসবে হচ্ছে আমার 1 মানে 8। তাহলে এই যে ধারাটা আছে, এই ধারায় টোটাল কয়টা পদ আছে? টোটাল পদ আছে 8টি। বা যদি আমি আরেকটু ভালোভাবে বলি, টোটাল কয় জোড়া পদ আছে? টোটাল 4 জোড়া পদ আছে। এই 4 জোড়া পদের প্রত্যেক জোড়ার যোগফল কত আসবে? প্রত্যেক জোড়ার যোগফলই হবে হচ্ছে আমার 1। তাহলে এটার আনসার কত? এটার আনসার হচ্ছে 4। খুবই সহজ। দেখো এরকম প্রশ্ন কিন্তু অনেক বড়ও দিতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। তুমি যদি জাস্ট একবার প্যাটার্নটা বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজে তুমি সমাধান করতে পারবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা ম্যাথ নিয়ে একটু আলোচনা করতে চাই। সেই ম্যাথটা একটু অদ্ভুত হবে, একটু কঠিনও লাগতে পারে। ম্যাথটা কিছুটা এরকম। দেখো এক্ষেত্রে 3 ডিগ্রি থেকে শুরু হয়ে প্রত্যেকটা কোণ 6 ডিগ্রি করে বাড়ছে। আচ্ছা,
এরপরে ধরো ম্যাথটা শেষ হতে হতে সাইন স্কোয়ার ধরো হচ্ছে 177 ডিগ্রিতে গিয়ে থামলো। এই ম্যাথটা খুবই মজার। কেন মজার বলছি, লক্ষ্য করে দেখো তো, এখানেও আসলে জোড়া মিলানো যায়, তবে এখানে দুইবার জোড়া মিলাতে হবে। দেখো আমরা যদি হচ্ছে এই পদ আর এই পদটাকে নিয়ে কাজ করি, তাহলে আলটিমেটলি আমি পাবো কত, দেখো তো, আমি লিখলাম কত, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 177 ডিগ্রি। আচ্ছা দেখো তো, সাইন স্কোয়ার 3 ডিগ্রিকে আমরা যদি তার নিজের মতো রেখে দিই, 177কে আমি কত লিখতে পারি, আমি লিখতে পারি 180 মাইনাস 3। তাহলে এটা কত পাবো, আমি পাবো সাইন স্কোয়ার 180 ডিগ্রি মাইনাস 3। আর 180 মাইনাস 3 সাইন, তাহলে কি সাইনের কোনো চেঞ্জ আসবে, কজ হবে কি না, সাইন সাইনই থাকবে। তাহলে এটা আসলে কত আসে, এটা আসে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি which is equals to 2 sin square 3 ডিগ্রি। তার মানে এখানে কিরকম দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে আমরা আসলে প্রথম পদ এবং শেষ পদ নিয়ে একই ভ্যালুর জাস্ট দ্বিগুণ পাচ্ছি। মানে প্রথম পদ সাইন স্কোয়ার 3 হলে শেষের পদটা আমার কত হবে, সাইন স্কোয়ার 3 হবে। আবার দেখো তো, এই সাইন স্কোয়ার 177 এর আগের পদটা কত ছিল বলে তোমাদের ধারণা, নিশ্চয়ই এর আগের পদটা ছিল, যদি আমি লিখি নিশ্চয়ই এর আগের পদটা কত ছিল, এর আগের পদটা ছিল দেখো সাইন স্কোয়ার কত, 177 থেকে তোমরা 6 বাদ দাও, কত আসবে, আসবে হচ্ছে আমার 171, সাইন স্কোয়ার 171 ডিগ্রি, তাই তো। আচ্ছা এবার দেখো তো, আমি যদি হচ্ছে এই 9 ডিগ্রির সাথে 171 কে জোড়া দিয়ে দিই, তাহলে আমার রেজাল্টটা কত হবে, এটাকে আমি আরেকটু ভালোভাবে লিখি যেন তোমরা পড়তে পারবা। দেখো এটা হচ্ছে আমার 171, ওকে। আচ্ছা দেখো, তাহলে এই কি করলাম আমরা, আমরা মাত্র হচ্ছে সাইন স্কোয়ার 9 ডিগ্রির সাথে সাইন স্কোয়ার 171 এর জোড়া দিয়ে দিয়েছি। দেখো তো 171 মানে কি, 180 মাইনাস 9। তাহলে এটাও আসলে কি সাইন স্কোয়ার 171 ও আসলে কি সাইন স্কোয়ার 9 ডিগ্রি। তাহলে এটা আসলে কত আছে বলো তো, এটাও আলটিমেটলি আছে 2 সাইন স্কোয়ার 9 ডিগ্রি। তার মানে আসলে এত বড় যে একটা ধারা আছে, সেটা কিন্তু আসলে দুইটা ধারার একত্রীকরণ আছে। সেটাকে আমরা চাইলে কিন্তু 2 ইন্টু ছোট্ট একটা ধারায় কনভার্ট করতে পারি। তো এই যে ছোট্ট ধারাটা কনভার্ট করব, তার লাস্টের টার্মটা আসলে কত হবে, চলো সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো তো, এই যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তারপরে আরো যেতে যেতে নিশ্চয়ই সে সাইন স্কোয়ার 87 ডিগ্রিতে যাবে। দেখি এক সময় সে কোথায় যাবে, দেখো তো, তোমরা দেখতে পাবা এক সময় এটা শুরু হয়েছিল কোথায়, সাইন স্কোয়ার 3 ডিগ্রিতে, এরকম যেতে যেতে সে এক সময় যাবে কোথায়, যাবে সাইন স্কোয়ার 87 ডিগ্রিতে। এর পরের টার্মটা হবে সাইন স্কোয়ার 93 ডিগ্রি, আর তারপরে সে শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে সাইন স্কোয়ার 177 ডিগ্রিতে, তাই তো। আচ্ছা এবার খেয়াল করে দেখো তো, এই যে সাইন স্কোয়ার 87 ডিগ্রি আছে আর এই যে সাইন স্কোয়ার 93 ডিগ্রি আছে, এদেরকে আমরা কি করতে পারি, দেখো সাইন স্কোয়ার 87 ডিগ্রি সে তার মতোই থাকলো, আর সাইন স্কোয়ার 93 ডিগ্রি কি লেখা যায়, লেখা যায় 180 মাইনাস 87, সাইন স্কোয়ার 180 মাইনাস 87 ডিগ্রি। তার মানে আলটিমেটলি এখানেও কত আছে, এখানে আছে 2 সাইন স্কোয়ার 87 ডিগ্রি। দেখো আমরা কিন্তু একদম সেন্টারে চলে এসেছি। এর মানে আমাদের নতুন যে ধারাটি পাবো সেটি কেমন হবে, নতুন ধারাটি হবে এরকম, নতুন ধারাটি হবে 2 ইন্টু সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সবশেষ পদ হবে কত, সাইন স্কোয়ার 87 ডিগ্রি। তার মানে আগের এই বড় ধারাটিকে তুমি কিন্তু চাইলে এরকম ছোট্ট একটি ধারায় কনভার্ট করে ফেলতে পারো। আচ্ছা আর এইটা কত আসবে, এই জিনিসটা কিন্তু আমরা এই ম্যাথটার সমাধান কিন্তু এই যে মাত্র যে কিছুক্ষণ আগে আমরা ম্যাথটি করেছিলাম তার মতোই খুব সহজে সলভ করে ফেলা যায়। তাহলে এইটা সমাধান করার দায়িত্ব আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এটা আমাদের এমনিতে একটা এক্সট্রা ম্যাথ ছিল, আমি আসলে তোমাদেরকে দেখালাম যে এরকমও আসতে পারে যে দুইটি ধারা আসলে একত্রিত আছে, তাদেরকে ছোট্ট করে এনে তারপর সমাধান করা লাগতে পারে। এই পার্টটুকু আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে cos স্কয়ার 15 ডিগ্রি হচ্ছে প্রথম পদ এবং cos স্কয়ার 75 ডিগ্রি হচ্ছে আমার একদম শেষের পদ।
আগে তোমরা অনেকক্ষণ ধরে বিষয়টি বুঝেছো, আশা করি তোমরা বুঝতে পারছো আমরা জোড়া গঠন করব। তাহলে দেখো তো এখানে 75 ডিগ্রিকে আলটিমেটলি কত লেখা যায়? 75 ডিগ্রিকে আলটিমেটলি লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তার মানে কস স্কয়ার 75 ডিগ্রিকে আসলে কস স্কয়ার 75 ডিগ্রি, নাকি সে আসলে সাইন স্কয়ার, সে আসলে কত বলতো, সে আসলে কিন্তু সাইন স্কয়ার 15 ডিগ্রি, যে কিনা কজের পর্দার আড়ালে আছে, সে লুকিয়ে ছিল, তাকে আমরা খুঁজে বের করেছি। আচ্ছা, তাহলে দেখো তো আবারও সেই জোড়া, এইটা আর এটার যোগফল কত আসবে? 1 আসবে। তাহলে এখন আমরা কি করব? কয়টা জোড়া আছে তা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের জানতে হবে কি এখানে কয়টা পদ আছে। চলো তো দেখি এন এর ভ্যালু কত আসে এখানে। এন এর ভ্যালু দেখো, আমাদের শেষ টার্মটা কত? 75, আর ফার্স্টের টার্মটা কত? 15। তাকে আমরা ভাগ দিব কত দিয়ে? দেখো তো কত করে পরিবর্তন হচ্ছে, 15 থেকে 20 হয়েছে, মানে পরিবর্তন হয়েছে 5 করে, সাথে দিব যোগ 1। 75 মাইনাস 15 আসবে হচ্ছে আমার কাছে 60, এখানে 5 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করে দিলে আসবে হচ্ছে আমার কাছে 13। এবার কিন্তু আমরা একটু বিপদে পড়ে গিয়েছি, কারণ এখানে জোড়া আসছে কয়টি? 6টি, এবং তারপরে একটা পদ অতিরিক্ত থেকে যাচ্ছে। এই একটা পদ আসলে কোনটা? এই একটা পদ নিশ্চয়ই মাঝের পদটা, কারণ আমরা জোড়া গঠন করবো কিভাবে? দুই পাশ থেকে আগাতে আগাতে। তাহলে নিশ্চয়ই মাঝে কোনো এমন একটা পদ পাবো যেই পদটার কি হবে না, কোনো জোড়া হবে না, সে সম্পূর্ণ একা থাকবে। তাহলে আলটিমেটলি এখানে কয়টা পেয়ার আছে? এখানে পেয়ার আছে হচ্ছে 6 পেয়ার্স, 6 পেয়ার্স। আর একটা হচ্ছে কি আমার আলাদা, একটা হচ্ছে আমার কি আছে? সেপারেট আছে, সেপারেট আছে 1। তাহলে এই সেপারেট একটা কি সেটা আমরা একটু বের করব। দেখো আমি যদি এখানে দেখি, তোমরা 9-10-এ থাকতে মধ্যক বের করা শিখেছিলে তাই না? তোমাদের কাছে কতগুলো সাজানো পদ থাকে, যেমন এখানে কিছু সাজানো পদ আছে, এই সাজানো পদগুলোর মধ্যক বের করা শিখেছিলে। দেখো বিজোড় যদি হয় তাহলে মধ্যক বের করার ফর্মুলা কি ছিল, বা একদম মধ্যপদটা বের করার ফর্মুলা কি ছিল? n+1/2। তাহলে এখানে আমাদের একদম মধ্যপদটা কত হবে? যদি আমি লিখি মধ্য, আমরা তো আর মধ্যপদটাকে বের করছি না, আমরা বের করছি কাকে? মধ্যপদের অ্যাঙ্গেলটাকে। মধ্যপদের অ্যাঙ্গেল সেটা কত হবে? নিশ্চয়ই n+1/2 হবে। n+1/2 আমাদের মধ্যপদ, তার জন্য আমি কত পাবো? আমি পাবো হচ্ছে সব 7, মানে আমাদের কত লাগবে? 7 নাম্বার পদের অ্যাঙ্গেলটাকে লাগবে। আচ্ছা, এবার বলো তো সমান্তর ধারার ফর্মুলা অনুযায়ী আমরা কোন একটা টার্ম কিভাবে বের করতে পারি? টার্মকে বের করতে পারি এই ফর্মুলা ইউজ করে, যে a প্লাস n-1 ইন্টু ডি। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি প্রথম পদ। এন এর ভ্যালু কত? আমরা 7 নাম্বার পদ বের করতে চাই, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস 1 ইন্টু ডি, বা সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত দেখো তো? 15 থেকে সে কত হয়েছে? 20 হয়েছে, মানে সাধারণ অন্তর হচ্ছে আমাদের 5। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত? আলটিমেটলি আমি পাচ্ছি 15 যোগ এখানে আসবে হচ্ছে আমার 6-15, 6-5-এ 30, 30, তাহলে আসবে হচ্ছে কত? 45। তার মানে আমাদের মধ্যপদটা কত আসলে? মধ্যপদটা 45। তাহলে আমাদের এটার আনসার আসবে কত? এটার আনসার আসবে হচ্ছে, এটার সমাধান বা এটার আনসার আসবে, যদি আমি এভাবে লিখে ফেলি আনসার, সেটা আসবে কত? সেটা হবে হচ্ছে এই প্রত্যেক 6 জোড়ার জন্য 6 ইন্টু 1, প্রত্যেক জোড়ার ভ্যালু কত আসবে? 1। তাহলে 6 ইন্টু 1, তার সাথে একা রয়ে গিয়েছে কি? একা রয়ে গিয়েছে cos 45 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আসবে কত? 6, তার সাথে থাকবে হচ্ছে, দেখো cos 45 ডিগ্রির ভ্যালু কত আসে? cos 45 ডিগ্রির ভ্যালু আসে কিন্তু 1/√2, তাহলে cos স্কয়ারের ভ্যালু আসবে কত? 1/2। তাহলে এখানে সাথে থাকবে কত? 1/2, যেটা হচ্ছে আলটিমেটলি দাঁড়ালো আনসার 13/2। খুবই সহজ, দেখো তো। তাহলে আমরা এরকম যদি আসে যেখানে একটি মধ্যপদ থাকে, সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। দেখো এই ম্যাথটি যখন তোমরা শেষমেশ সুরাহা করবে, যখন সমাধান করে ফেলবে, তখনও কিন্তু দেখবে এখানে একটি মধ্যপদ আছে, সেটাও দেখবে 45 ডিগ্রির মধ্যেই আছে। সাধারণত এই ধরনের ম্যাথে 45 ডিগ্রি বা 135 ডিগ্রি এগুলো সাধারণত আমাদের মধ্যপদ হয়ে থাকে। তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে সাইন স্কয়ার π/7 প্লাস সাইন স্কয়ার 5π/14 প্লাস সাইন স্কয়ার π/7 প্লাস সাইন স্কয়ার 5π/14 প্লাস সাইন স্কয়ার 8π/7 প্লাস সাইন স্কয়ার 9π/14। এখানেও আসলে আমরা আগের বারের মতোই জোড়া গঠনের চেষ্টা করব।
ঠিক আছে, তাহলে চলো সবার আগে আমরা এই পথটাকে নিয়ে একটু কাজ করি। সাইন স্কোয়ার 5π/14, চলো সাইন স্কোয়ার 5π/14, এটাকে কি লেখা যায়? এই সাইনকে আমি যদি হচ্ছে জোর করে কজে নিয়ে যাই, সাইনকে যদি আমি জোর করে কজে নিয়ে যাই, তাহলে আমি কি লিখতে পারবো? কজ স্কোয়ার π/2 মাইনাস 5π/14। আচ্ছা, π/2 কে আমি π/14 আকারে যদি লিখতে চাই, তাহলে কত লিখতে হবে? নিশ্চয়ই 7π/14 লিখতে হবে। তাহলে এটা কত হবে? কজ স্কোয়ার 7π/14 মাইনাস 5π/14। আমার হাতে থাকলো কত? তাহলে 7π মাইনাস 5π থাকলে হচ্ছে 2π। 2π/14 মানে কিন্তু π/7। cos স্কয়ার 2π/14 which is equals to cos স্কয়ার π/7। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু সাইন স্কোয়ার π/7 এর জন্য জোড়া পেয়ে গিয়েছি। এই যে দেখো, এখানে আছে আমার কাছে cos স্কোয়ার π/7 আর এখানে আছে আমার কাছে সাইন স্কোয়ার π/7। দুইটার যোগফল একত্রে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখতে চাই এইখানে যে আমাদের কাছে একটি পদ আছে, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার 9π/14, এটা আসলে কত আসে? সাইন স্কোয়ার 9π/14, চলো চলো এটা আমরা বের করি। সাইন স্কোয়ার 9π/14, দেখো একেও আমরা জোর করে কসে কনভার্ট করে ফেলবো, আর যখনই জোর করে কসে কনভার্ট করব কত করব? π/2 মাইনাস থিটা। তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে, আমি যদি একবারে লিখে ফেলি 7π/14 মাইনাস 9π/14, তাহলে এটা আসলো কত? এটা আসলো হচ্ছে cos স্কয়ার 5π/14। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে cos স্কয়ার 5π/14, আচ্ছা cos স্কয়ার 5π/14 কে তো সম্ভবত হচ্ছে আমরা sin স্কয়ার 5π/14 ও বলতে পারি, যদি হচ্ছে আমাদের সমস্যা না হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা খেয়াল করব। আচ্া, তো আমার যে কোনো সন্দেহ হচ্ছিল, সেখানে হচ্ছে একটু ভুল হয়ে গিয়েছে। সন্দেহের কারণটা আমার এই জায়গাতেই ছিল। এটা হচ্ছে আমার 2π হবে, 7π মাইনাস 9π তে আসবে হচ্ছে আমার মাইনাস ট্যাঙ্গেল, কিন্তু কস তো মাইনাসকে খেয়ে ফেলে, তাছাড়া আমার স্কোয়ারও আছে, সো মাইনাস নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না। তাহলে এটা কত হয়ে গেল? কস স্কোয়ার 2π/14, যেটা সমান সমান কত লিখতে পারবো? যেটা সমান সমান আমি লিখতে পারবো কস স্কোয়ার π/7। তাহলে দেখো আমার কাছে হচ্ছে সাইন স্কোয়ার 9π/7, সাইন স্কোয়ার 5π/14, এই সবগুলো অ্যাঙ্গেলকে কিন্তু হচ্ছে আমরা ছোট করে ফেললাম। বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে সাইন স্কোয়ার 8π/7। আচ্ছা, সাইন স্কোয়ার 8π/7 ও আসলে কিন্তু অতটা জটিল কিছু না। দেখো সাইন স্কোয়ার 8π/7 মানে আসলে কি? সাইন স্কোয়ার 8π/7, হ্যাঁ, এটাকে আসলে কি লেখা যায়? এটাকে আসলে লেখা যায় সাইন স্কোয়ার পাই প্লাস π/7, তাই তো? তাহলে সাইন স্কোয়ার পাই প্লাস π/7 মানে আলটিমেটলি জাস্ট সাইন স্কোয়ার π/7। ওকে, তাহলে আমাদের প্রশ্নে যে রাশিটি দেওয়া আছে সেটা আসলে কত আছে? দেখো তো, আছে আসলে, আমি যদি বলি সাইন স্কোয়ার π/7, তার সাথে যোগাকারে আছে কত? তার সাথে যোগাকারে আছে, দেখো সাইন স্কোয়ার 5π/14 এর ভ্যালু আমরা কত বের করেছি? বের করেছি কজ স্কোয়ার π/7। তাহলে আছে এখানে কজ স্কোয়ার π/7। এরপরে দেখো তো, সাইন স্কোয়ার 8π/7 এর ভ্যালু আমরা মাত্র কত বের করেছি? মাত্র আমরা বের করেছি সাইন স্কোয়ার π/7। তাহলে নিশ্চয়ই এটার ভ্যালু কত আসবে? এখানে আমি ভ্যালু বসিয়ে দিব, প্লাস সাইন স্কোয়ার π/7, এবং সর্বশেষে সাইন স্কোয়ার 9π/14, সেটার ভ্যালু আমরা কত বের করেছি? বের করেছি কস স্কোয়ার π/7। তাহলে এখানে সাথে বসবে কত? এখানে সাথে বসবে cos স্কয়ার π/7। তাহলে দেখো তো, এখানে আসলে আমাদের দুই জোড়া পাচ্ছি, যে এই প্রত্যেক জোড়ার যোগফল কত? 1। তাহলে আনসার আসবে কত? আনসার আসবে হচ্ছে আমার 2। ওকে, খুবই সহজে কিন্তু আমরা ম্যাথটি সমাধান করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 30 ডিগ্রি, শেষমেশ সাইন স্কয়ার 200 ডিগ্রি। আচ্ছা, তো তোমরা অলরেডি আসলে এমন একটা ম্যাথ দেখে ফেলেছো, বাট এই ম্যাথটাতে মনে হয় একটু সমস্যা আছে। দেখো, তোমরা অলরেডি হয়তো ধারণা করতে পারছো যে এখানে সিরিজ আসলে আসতো খুব সুন্দর একটা, যদি ম্যাথটা থেমে যেত, সাইন স্কোয়ার 10 ডিগ্রিতে শুরু হয়ে যদি জিনিসটা আসলে আমার সাইন স্কোয়ার 170 তে থেমে যেত। কারণ আমরা দেখেছি এই ম্যাথটা করার সময়
এই ম্যাথটা করার সময় সুন্দর একটি সিরিজ এই কারণে আসে কারণ সে 3 থেকে শুরু হয়ে 180 - 3 তে শেষ হয়ে যায়, তাই না? কিন্তু এখন যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে সাইন স্কোয়ার 170 বা সাইন স্কোয়ার 180 তে থামলেও আসলে সমস্যা হতো না, বাট সেখানেও কিন্তু থামেনি। এখানে কিন্তু সাইন স্কোয়ার 190, দেখো এখানে কিছু এক্সট্রা টার্ম চলে এসেছে, আমি সেগুলো লিখে ফেলি, যেগুলোকে আসলে তুমি সিরিজের অন্তর্ভুক্ত করতে পারবে না তুমি যতই চেষ্টা করো না কেন। একটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার কত 190 ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার 200 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে আমার সাইন স্কোয়ার 180 আছে, যেহেতু সাইন 180 এর ভ্যালু হচ্ছে 0, সো তাকে দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে সাইন স্কোয়ার 190 আর সাইন স্কোয়ার 200 ডিগ্রি আছে, এরা কিন্তু আসলে তোমার সাইন স্কোয়ার 10 ডিগ্রি আর সাইন স্কোয়ার 10 ডিগ্রি আর সাইন স্কোয়ার 20 ডিগ্রি এর যোগফলের সমান। 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি। আচ্ছা, আর এই জিনিসটার যোগফল কিন্তু আসলে দশমিকে, হ্যাঁ এটার যোগফল দশমিকই আসবে, তাহলে এটা আসলে প্রশ্ন ভুল, এটা ভুল প্রশ্ন, ভুল ভাস্কর ল, ভুল প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা সামনে যাই। এখানে বলা হয়েছে কি cos স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার 19 পাই বাই 24 প্লাস cos স্কয়ার 31 পাই বাই 24 প্লাস cos স্কয়ার 37 পাই বাই 24, এটার ভ্যালু বের করতে বলা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এমন একটি ম্যাথ আসলে সমাধান করে এসেছি, এই যে এই ম্যাথটা আমরা সমাধান করেছি, যে সেটা এটার মধ্যেই হবে। তাহলে চলো এটা নিয়ে আমরা সামনে আগাই। সবার আগে আমরা এটাকে নিয়ে একটু কাজ করতে চাই। cos স্কয়ার 19 পাই বাই 4 কত আছে 24 কে নিয়ে যদি আমরা কাজ করি, 19 পাই বাই 24, তাহলে এটাকেও যদি আমি হচ্ছে জোর করে সাইনে কনভার্ট করে ফেলি, আমি লিখতে পারবো 12 পাই মাইনাস 19 পাই বাই 24। এটা হচ্ছে আমার নেগেটিভ অ্যাঙ্গেল চলে আসার জন্য সাইনের সামনে নেগেটিভ আসতো, কিন্তু যেহেতু এটা একটি স্কোয়ার এই জন্য আমাকে নেগেটিভের সাইন নিয়ে ভাবতে হচ্ছে না। তাহলে এটাকে আমি সরাসরি লিখে ফেলতে পারবো কত, এটাকে আমি লিখতে পারবো সাইন স্কোয়ার কত হবে, সাইন স্কোয়ার 7 পাই বাই 24, তাই না? 19 পাই বাই 24, হ্যাঁ এটাকে যদি আমি সাইন বানাই তাহলে সাইন স্কোয়ার 7 পাই বাই 24, 7 পাই বাই 24, ওকে। আচ্ছা, এরপরে আমি cos স্কোয়ার 31 পাই বাই 24 নিয়ে একটু কাজ করতে চাই। cos স্কোয়ার 31 পাই বাই 24, 31 পাই বাই 24। আচ্ছা দেখো তো 31 পাই বাই 24 এটা আসলে আমাদের পাই এর চেয়ে বড় একটি অ্যাঙ্গেল, তাহলে এটাকে আগে আমরা একটু পাই এর চেয়ে ছোট বানিয়ে ফেলি। কত হবে cos স্কোয়ার 31 পাই, তাই না? তাহলে হচ্ছে আমার কত আসলো 24 পাই প্লাস 7 পাই বাই 24। দেখো 24 পাই বাই 24 করলে পাই আসবে, সাথে এক্সট্রা থাকবে কি 7 পাই বাই 24, মানে এই অ্যাঙ্গেলটা আসলে কত, এই অ্যাঙ্গেলটা 7 পাই বাই 24। ওয়ান্স এগেইন আমাদেরকে স্কয়ার বিধায় নেগেটিভ সাইন নিয়ে কিন্তু মোটেও ভাবতে হবে না। তাহলে এটা কত আসবে, এটা আসবে cos স্কয়ার 7 পাই বাই 24। দেখো অলরেডি আমরা একটি সাইন পাই বাই সাইন, এই যে কি বের করেছিলাম আমরা এখানে, এখানে আমরা অলরেডি হচ্ছে cos স্কয়ার 7 পাই বাই 24 এর জন্য আগেই বের করে রেখেছিলাম কাকে, সাইন স্কয়ার 7 পাই বাই 24 কে, এই দুটো মিলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে চলো শেষমেশ আমরা কাজ করব এবার cos স্কয়ার 37 বাই 24 কে নিয়ে। তাহলে cos স্কয়ার 37 বাই 24 কে যদি আমরা লিখি cos স্কয়ার 37 পাই বাই 24, একেও হচ্ছে আগে ছোট করতে হবে। তো ছোট করলে আমাদের আসবে কত, ছোট করলে হচ্ছে আমাদের আসবে দেখো 24 পাই, তার সাথে 13 পাই যোগ করলে হচ্ছে 37 পাই আসে। আমি সরাসরি লিখে ফেলছি, তাহলে এটা হবে কত 13 পাই বাই 24। আচ্ছা, এবার এই 13 পাই বাই 24 এই কসটাকে যদি আমি জোর করে সাইন বানাই তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের সাইন স্কয়ার 12 পাই মাইনাস 13 পাই বাই 24, যেটা হয়ে যাবে কত আলটিমেটলি, যেটা হয়ে যাবে সাইন স্কয়ার পাই বাই 24। তাহলে দেখো আমরা কিন্তু এখন এটাকেও জোড়া করে ফেললাম। এখানে আমাদের কাছে এসেছে কি সাইন স্কয়ার পাই বাই 24, আর আমাদের প্রথম পদটা কি ছিল, আমাদের প্রথম পদটা ছিল সাইন স্কয়ার পাই বাই 24। তার মানে আলটিমেটলি আমরা এই দুইটার যোগফল পাবো 1 আর এই দুইটার যোগফল পাবো কত 1। তাহলে আনসার এখানেও কত আসবে, এখানেও আনসার আসবে হচ্ছে আমার 2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।
আচ্ছা, এখানে বলা হয়েছে কি, এখানে গুণাকারের রাশির কথা বলা হয়েছে, সবকিছু আগের মতোই, এখানেও আগের মতো জোড়া গঠন করবো, তা আমি আর বেশি কথা বাড়াবো না, শুধু লক্ষ্য করতে বলবো। দেখো এখানে কত আছে, tan 1 ডিগ্রি, আর এই tan 89 ডিগ্রিকে কি লেখা যায়, tan 89 ডিগ্রিকে তুমি চাইলেই লিখতে পারো, tan 89 ডিগ্রি এটাকে চাইলেই লেখা যায় কত, cot 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, তাহলে আলটিমেটলি থাকবে কত, আলটিমেটলি থাকবে হচ্ছে cot 1 ডিগ্রি, cot 1 ডিগ্রি। তাহলে tan 89 ডিগ্রি আসলে কত, cot 1 ডিগ্রি। তাহলে তুমি চাইলে দেখবা কি, তুমি দেখবা এখানে আসলে এরকম প্রত্যেকটারই একটা একটা করে জোড়া গঠিত হচ্ছে। আচ্ছা, এই জোড়া গঠিত হয়ে লাভ হলো কি, দেখো তো tan 1 ডিগ্রি ইন্টু cot 18, cot 1 ডিগ্রি এর গুণফলের রেজাল্ট কত আসবে, দেখো cot 1 ডিগ্রি মানে 1/tan 1 ডিগ্রি, তাহলে এদের গুণফল আসবে কত, 1 ডিগ্রি, না সরি শুধুমাত্র 1। আচ্ছা, তাহলে tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, এদের গুণফল কত, শুধুমাত্র 1। তাহলে নিশ্চিত তুমি এভাবে ধীরে ধীরে যত মাঝে যাবে এরকম একটা একটা করে জোড়া পেতে থাকবে, যাদের গুণফল কত আসবে, নিশ্চয়ই 1 আসবে। তাহলে আমাদের এখন প্রথম কাজ কি, আমাদের এখন প্রথম কাজ এখানে টোটাল কয়টা পদ আছে সেটাকে বের করে ফেলা। তাহলে দেখো তো আমাদের এখানে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে আমার 1 এবং শেষের পদটা হচ্ছে 89, তাহলে 89 মাইনাস 1। আচ্ছা, সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর কিন্তু সে এক এক করেই বাড়ছে, একের পরে 2 হয়েছে, তাহলে এখানে হবে 1, এখানে সাথে 1 যোগ হবে, তাহলে আলটিমেটলি আমার কাছে দাঁড়াচ্ছে কত, টোটাল পদের সংখ্যা বা n এর সংখ্যা দাঁড়ালো কত, n ইকুয়ালস টু কিন্তু আমার কাছে 89ই থাকছে, 89। আচ্ছা, তো এটা একটু হালকা কঠিন হয়ে গিয়েছে, বেশি না, হালকা। আচ্ছা, তাহলে 89, তার মানে আমাদের কাছে আসলে জোড়া কিন্তু পুরোপুরি সম্পূর্ণ জোড় হিসেবে নেই, জোড়া আছে হচ্ছে আমার কাছে 44টা পেয়ার আছে এখানে, 44 পেয়ার্স, আর একটা কিন্তু হচ্ছে আমার কাছে সেপারেট আছে, 1 সেপারেটলি, একটা আছে কিভাবে, একটা আছে সেপারেটলি। আচ্ছা, তাহলে আমাদের এখানে নিশ্চয়ই যেহেতু আমরা দুই পাশ থেকে আগাতে আগাতে মাঝে যাচ্ছি, নিশ্চয়ই ঠিক মাঝের পথটা হবে কি, একা। তাহলে মাঝের পথটা এখানে কত, চলো বের করে ফেলি। মাঝের পথটা হবে দেখো 89, তাই না, তাহলে আমাদের মধ্যপদ, মধ্যপদের এন, মধ্যপদের এন কত আসবে, নিশ্চয়ই আসবে হচ্ছে 89 প্লাস 1/2, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 45, তাই তো, 45। তাহলে আমাদের মধ্যপদ কত আসবে, আমাদের মধ্যপদ এর অ্যাঙ্গেল আসবে, মধ্যপদের অ্যাঙ্গেল সেটা আসবে কত, সেটা নিশ্চয়ই আসবে a প্লাস n মাইনাস 1 ইন্টু দি, a এর ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে 1 প্লাস 45 মাইনাস 1 ইন্টু 1, মানে আলটিমেটলি হিসাব নিকাশ শেষে আমার আসছে হচ্ছে তোমার শুধুমাত্র 45। আচ্ছা, এই জায়গাটা আমি আর একটু লিখে দিই, এখানে কত আসলো আমার, 1 প্লাস 45 মাইনাস 1 ইন্টু 1 আসলে হচ্ছে আমার কাছে 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের একদম মাঝের পথটা কত, মাঝের পথটা 45 ডিগ্রি, কিন্তু tan 45 ডিগ্রি আমাদের জন্য সুসংবাদ বয়ে এনেছে, কেন, কারণ তার নিজের ভ্যালু আসলে 1, তার নিজের ভ্যালু কত, আলটিমেটলি 1। তার মানে আমাদের কাছে যে 44 জোড়া আছে তার জন্য আমরা কয়টা পাবো, আমরা 44টা 1 পাবো, 44টা 1 গুণাকারে পাবো, আর যেটা একা আছে সেপারেটলি, সেই একার জন্য আমি কি পাবো, আরেকটা 1 পাবো। তাহলে আলটিমেটলি আমার টোটাল রেজাল্ট কত আসবে, এটা টোটাল রেজাল্ট হবে হচ্ছে আমার 1। তাহলে আশা করি গুণের ক্ষেত্রে কিভাবে এগুলো জোড়া গঠন করতে হয় তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এটাও আসলে এক্স্যাক্টলি সেম একটা ম্যাথ। দেখো এখানে আমি সম্পূর্ণ সমাধান করে দিব না, আমি জাস্ট দেখিয়ে দিই ম্যাথটা কিভাবে করতে হবে। লক্ষ্য করে দেখো, আমাদের এখানে যে শেষের টার্মটা যেটা আছে cot 19 থিটা, cot 19 থিটা, এটা আসলে কত লেখা যায় দেখো তো, এটাকে চাইলে তুমি লিখতে পারো, আমি যদি এটাতে ভ্যালুটা বসিয়েই দেই 19 পাই বাই 20, এই তো। আচ্ছা, এই 19 পাই বাই 20 কে আসলে কত লেখা যায়, 19 পাই বাই 20 কে নিশ্চয়ই তুমি চাইলে কত লিখতে পারবে, 19 পাই বাই 20 কে তুমি হচ্ছে cot পাই মাইনাস পাই বাই 20 লিখতে পারবে, তাই না, পাই মাইনাস পাই বাই 20। আচ্ছা, তাহলে এটা আসলে কত, এটা হচ্ছে cot পাই মাইনাস
থিটা। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে আছে কোথায়? এই অ্যাঙ্গেলটা আছে হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? নিশ্চয়ই কটের ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে নেগেটিভ। তাহলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে আমার মাইনাস কট থিটা, তাই তো? আচ্ছা, তাহলে আমার একদম শুরুর পরটা আসলো হচ্ছে কট থিটা, আর একদম লাস্টেরটা আসলো হচ্ছে কত? মাইনাস কট থিটা। ওকে, তাহলে আমরা এবার একটু দেখি এই জিনিসটা তাহলে আলটিমেটলি কেমন হবে। দেখো, আমাদের এখানে পদ সংখ্যা কত সেটা একটু বের করে ফেলা যাক। প্রথম পদ বিয়োগ শেষ পদ বাই সাধারণ অন্তর যোগ 1। আমাদের হচ্ছে শেষ পদ কত? 19 থিটা, আর প্রথম পদ কত? শুধুমাত্র থিটা। সাধারণ অন্তর কত? 2 থিটা, যোগ হবে 1। তাহলে 19 থিটা থেকে যদি হচ্ছে আমি থিটা বাদ দিই, আমার কাছে থাকবে কত? 18 থিটা। তাকে যদি হচ্ছে আমি 2 থিটা দিয়ে ভাগ করি, থাকবে হচ্ছে 6 থিটা, সাথে হচ্ছে +1। তাহলে হচ্ছে 6+1। তাহলে আমাদের কাছে এরকম কয়টা পদ আছে? 7টা পদ আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 6টা হচ্ছে তোমার এরকম জোড়া গঠন করবে। মানে প্রথম কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটার জন্য তুমি শেষে গিয়ে পাবে কি? শেষে গিয়ে পাবে তুমি মাইনাস কট 3 থিটা, তারপরে পাবে হচ্ছে তুমি এর সাথে মাইনাস কট 5 থিটা। আমি যদি হচ্ছে এটাকে এভাবে লিখি, এটাকে যদি হচ্ছে আমি এভাবে লিখি যে মাইনাস কট 3 থিটা ইন্টু মাইনাস কট 5 থিটা, তার সাথে হবে এখানে একটি মাইনাস কট থিটা, মানে লাস্টের 3টা পদ, আর এটা হচ্ছে আমাদের শুরুর 3টা পদ। ওকে, এটা হচ্ছে আমার লাস্ট 3 টার্মস। এটা কি? এটা হচ্ছে আমার লাস্ট 3 টার্মস। ঠিক আছে, তাহলে এটা আসলে কত আমার? লাস্টেরটা আর প্রথমটা যোগ হয়ে হবে মাইনাস কট স্কোয়ার থিটা, তারপর হচ্ছে তোমার কট 3 থিটা গুলো যোগ হয়ে হবে হচ্ছে কত? মাইনাস কট স্কোয়ার 3 থিটা, আর শেষমেশ কট 5 থিটা গুলো হবে মাইনাস কট স্কোয়ার 5 থিটা। মানে তুমি এখানেও কিন্তু আগের মতো জোড়া গঠন করে হিসাব নিকাশ করতে পারছো। তাহলে এটার বাকিটুকু সমাধান করার দায়িত্ব আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। তবে এ ধরনের প্রশ্ন সাধারণত তোমাদের দেখতেই পাচ্ছ যে গুণোত্তর ধারার যেগুলো, সেগুলো সাধারণত আমাদের অ্যাডমিশনে খুব একটা বেশি আসে না। আমাদের যেগুলো হচ্ছে যোগের, সেগুলোর মধ্যেও আসলে খুব সহজগুলোই আসে। তবে এই প্রশ্নটা যদিও ভুল হয়েছিল, হ্যাঁ, তাহলে আমরা একটু যোগের গুলোর দিকে একটু বেশি খেয়াল রাখবো। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা আসলে জোর গঠনের বিষয়টি বুঝতে পেরেছো। এটাও আমাদের একটি জোর গঠনেরই একদম শেষ ম্যাথ, এবং আজকের ক্লাসেরও সম্ভবত একদম শেষ ম্যাথ। তোমার জন্য একটা সারপ্রাইজ থাকলো, দেখি আমরা এটা আজকের ক্লাসে শেষ ম্যাথ হয় নাকি সামনে আরো ম্যাথ আছে। তোমরা দোয়া করতে থাকো এর জন্য আজকের ক্লাসে শেষ ম্যাথ হয়। আচ্ছা, তাহলে দেখি, এটা হচ্ছে আমার 15 ডিগ্রি আর 165 ডিগ্রি। দেখো তো, এই 165 কে আমি চাইলে কত লিখতে পারি? এটাকে চাইলে কিন্তু আমি 180 মাইনাস 15 ডিগ্রি লিখতেই পারি। তার মানে tan 165 ডিগ্রি সে আসলে কত? সে আসলে tan 15 ডিগ্রি। সে আসলে কত আছে? সে আসলে আছে tan 15 ডিগ্রি। কিন্তু কথা হচ্ছে 180 মাইনাস 15, মানে এই অ্যাঙ্গেলটা আসলে কোন কোয়াড্রেন্টে আছে? এ আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আমার আমার tan এর ভ্যালু কি আসে? পজিটিভ আসে না নেগেটিভ আসে? অবশ্যই নেগেটিভ আসে। তাহলে এটা আসলে আছে কত? মাইনাস tan 15 ডিগ্রি। তাহলে দেখো তো, এতক্ষণ ধরে আমরা দেখছিলাম কি যে জোড়গুলো হয় আমার এক গঠন করে, মানে সবসময় হয়তো এক গঠন করছে। যদি জোর না হয়ে কেউ একা থাকে, তাহলে তাকে স্কোয়ার করে আমরা কোন একটা রেজাল্ট পাচ্ছি। কিন্তু এখন কি হয়ে গেল? এখন প্রথম পদ আর শেষ পদের যোগফল কত আসে? 0 আসে। তাহলে দেখি তো এখানে আমাদের টোটাল পদ সংখ্যা কত? টোটাল পদ সংখ্যা যদি আমি n এর ভ্যালু বের করি, সেটা আসবে হচ্ছে 165 মাইনাস 15 ডিগ্রি, 165 মাইনাস 15 ডিগ্রি। তার সাথে নিচে ভাগ হবে হচ্ছে আমার, দেখো 15 প্লাস হচ্ছে কত? 15 এর সাথে কত যোগ করলে 45 আসবে? নিশ্চয়ই হচ্ছে আমার 30 যোগ করলে 45 আসবে। তাহলে নিশ্চয়ই হচ্ছে আমার 30 ডিগ্রি, তার সাথে যোগ করতে হবে আমার 1। তাহলে আসছে কত? 165 মাইনাস 15 ডিগ্রিতে আসবে আমার 150 ডিগ্রি বাই 30। তাহলে হচ্ছে আমার এখানে টোটাল আসলে 6টা পদ আছে। দেখো তো, এখানে আমাদের খুব সুন্দরভাবে জোড়া মিলে গিয়েছে। 6টা পদ আছে, এর মধ্যে প্রত্যেক জোড়ার যোগফল কত? 0। তার মানে 3 জোড়ার যোগফল 0। তাহলে এটার আনসার কত আসবে? এটার আনসার আসবে হচ্ছে আমার 0। ওকে, তাহলে দেখি চলো পরবর্তী স্লাইডে ম্যাথ আছে কি নেই। না, নেই। তোমাদের অভিনন্দন, পরবর্তী স্লাইডে কোনো ম্যাথ নেই। তাহলে এই ছিল আমাদের প্রথম ক্লাস
আমাদের ত্রিকোণমিতির উপর আমাদের হচ্ছে অধ্যায় ৭ এর ত্রিকোণমিতির উপর প্রথম ক্লাস। এই অধ্যায়ে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ টপিক গুলো আসলে সম্পূর্ণ অধ্যায়ে কি কি আছে তাও দেখে ফেলেছি এবং প্রথম লেকচারে যে টপিক গুলো ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে আলোচনা করে ফেলেছি। আশা করি সম্পূর্ণ ক্লাস জুড়ে তুমি আমার সাথেই ছিলে। পরবর্তী ক্লাসের নিমন্ত্রণ দিয়ে আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই রেখে দিচ্ছি।